নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে মতুয়াদের একাংশের অনশন অব্যাহত রয়েছে। আজ অনশন মঞ্চে যোগ দিলেন সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তার সঙ্গে আরো দুজন যোগ দেন এদিন। নিঃশর্ত নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি মমতা বালা ঠাকুরের। অষ্টম দিনে ঠাকুরনগর ঠাকুরবাড়ির অনশন। বুধবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর অনশন মঞ্চে যোগ দেন। মমতা বালা ঠাকুরের সঙ্গে আরো দুজন অনশনে যোগ দেন এদিন। ইতিমধ্যে গত 5 তারিখ থেকে যারা অনশন করছেন তাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। চিকিৎসকরা নিয়মিত পরীক্ষা করছেন তাদের। আমরণ অনশনে আমরা বসেছি। আপনারা সকলে জানেন যে গত বুধবার থেকে আমার গোসাই পাগল সাধু মতুয়া ভক্তরা এখানে বসেছিল। তার জন্য আমার যাকে মা বলে, আর মা হয়ে যদি আমি সন্তানের ব্যথা না বুঝি তাহলে মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। এবং কয়েক কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যায় আমার জীবনকে নিয়েও যদি বিজেপি মনে করে যে মমতা ঠাকুরের জীবনের বিনিময়েও যদি তাদের যদি এই ভারতবর্ষে রেখে যায়, আমি মনে করব যে আমার জীবন এটাই সার্থক। মাই তো আমাদের শক্তি এবং প্রেরণা। তিনি আজকে যখন অনশন মঞ্চে বসেছে, আমরা আরও মানসিক শারীরিকভাবে আরও শক্তি পেলাম। আমরা এটাকে আরও দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হব। মমতা বালা ঠাকুরের নির্দেশে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি না মানা হচ্ছে ততক্ষণ এই অনশন চলবে। ইতিমধ্যেই অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বহু অনশনকারী। তবে এদিন সাংসদ মমতা বালা ঠাকুর অনশন মঞ্চে যোগ দেওয়ায় নতুন করে মনে বল পাচ্ছেন তারা, এমনটাই মত অনশনকারীদের। ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়েই আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকেশ চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে গৌরাঙ্গ পাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি সুকেশ দা আপনার কাছেই আসবো। এই যে আজকে সাংসদ, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি এই অনশন মঞ্চে যোগ দিলেন, অনশন করবেন তিনিও। প্রায় 8 দিন তো চলছে এই অনশন। তবে এখনো পর্যন্ত না কেন্দ্রীয় সরকার না বিজেপি এই ব্যাপারে তেমন কোনো পজিটিভ কোনো রিয়াকশন নেই। বিজেপি এর আগে বলেছিল, শান্তনু ঠাকুরের বক্তব্যে আমরা শুনিয়েছিলাম দর্শকদেরকে, যে তিনি এই অনশনকে নাটক বলছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশিরা বা তাদেরকে বাঁচাতে এই অনশন বলে তিনি দাগিয়ে দিয়েছিলেন। আজকে মমতা বালা ঠাকুর যোগ দেওয়াতে এই অনশন কি একটু ভিন্ন মাত্রা পেল? শোনা যাচ্ছে না, ভালো কেটে কেটে যাচ্ছে কিন্তু। সুকেশদা, মমতা বালা ঠাকুর এই অনশনে যোগ দেওয়াতে অনশন কি ভিন্ন মাত্রা পেল আজকে? নিশ্চয়ই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুর, ভারতবর্ষ তথা বিশ্বের কোটি কোটি মতুয়ারা যাকে মা বলে ডাকে, এতদিন তার সন্তানেরা অনশনে বসেছিল। মা পাশে বসাতে আমাদের মানসিক শারীরিকভাবে আমরা আরো বেশি শক্তি এবং মনোবল পেলাম। এই যে আপনাদের যে অনশন, এই অনশনকে শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে আপনারা এই অনশন করছেন। অ্যাকচুয়ালি দেখুন, ঠাকুরবাড়িতে বড়মা বিনাপানি ঠাকুরের নেতৃত্বে 2004 সালে যখন অনশন হয়েছিল, শান্তনু ঠাকুর বাড়িতেই ছিলেন না। শান্তনু ঠাকুর আমরা 2010 সাল 28শে ডিসেম্বর যখন করেছি, তখন শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গেই ছিলেন না, ভারতেই ছিলেন না। এই নাগরিকত্বের যে আন্দোলন, এই আন্দোলনে শান্তনু ঠাকুরের কোনো ভূমিকা নেই। বড়মা বিনাপানি ঠাকুরের ভূমিকা ছিল, তার অংশগ্রহণ ছিল। শ্রদ্ধা কপিল কৃষ্ণ ঠাকুর, তার অংশগ্রহণ ছিল। কপিল কৃষ্ণ ঠাকুর এবং বড়মা বিনাপানি ঠাকুরের অন্তর্ধানের পর ধারাবাহিকভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে চলেছে সংঘাধিপতি মা মমতা ঠাকুর এবং তার নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘ। অতএব শান্তনু ঠাকুর এই মতুয়া আন্দোলনের ইতিহাসই জানে না। শান্তনু ঠাকুর আমার ক্লাসমেট। আমরা যখন মতুয়া মহাসংঘটা করেছি, আমরা যখন মতুয়া আন্দোলন করেছি, সে অন্য কাজে ব্যস্ত ছিল। সে কখনোই মতুয়া আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেনি। শান্তনু ঠাকুর কি বলছে তাতে কিছু আসে যায় না। মতুয়ারা যোগ্য জবাব দেবে। যাদের গলায় মারা রয়েছে,
মতুয়ার যে বেশ, দাড়ি রয়েছে, চুল রয়েছে, তাদের সে কটাক্ষ করছে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে। এটা মতুয়াদের কাছে চরম লজ্জার যোগ্য জবাব। সারা বাংলা তথা ভারতবর্ষের বিশ্বের মতুয়ারা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং তারা ক্ষোভে সকলেই ফুঁসছেন। শান্তনু এই যোগ্য জবাব তিনি পাবেন আগামীতে। গৌরাঙ্গদা, আপনি শুনলেন সুকেশদার বক্তব্য। শান্তনু ঠাকুরেরই ক্লাসমেট, তিনি বলছেন যে শান্তনু ঠাকুর তিনি এই মতুয়াদের আন্দোলন সম্পর্কে কিচ্ছুই জানেন না, তার কোনো এই বিষয়ে অন্তত তার জ্ঞান নেই। আসলে ব্যাপার হচ্ছে মতুয়ারা আন্দোলনটা কেন করছে, মতুয়াদের আন্দোলন করার কারণ কি? আমি যেটা খবরে দেখলাম বা যেটুকু খবর পেলাম তাতে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে। নিঃশর্ত নাগরিকত্ব এই জিনিসটা কি? ওনাদের এতদিনের দাবি ছিল ভারতবর্ষে নাগরিকত্ব ওনাদের দিতে হবে। মতুয়া যারা আছেন আমাদের পরম শ্রদ্ধেয় তারা, তা সেই যখন ভারত সরকার সিএ চালু করেছে, আইন চালু করেছে, সিএ আইনের মাধ্যমে সমস্ত অত্যাচারিত নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভারতবর্ষ নাগরিকত্ব দিচ্ছে, সেখান থেকে ওনাদের এই অনশন কেন সেটাই তো বোঝা যাচ্ছে না। এটা নাটক ছাড়া আর কিছু হতে পারে না। এটা যেহেতু মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিমবঙ্গে সিএ হতে দেব না, উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, কিন্তু মমতা যখন সাধারণ মানুষ দেখছে মমতা ব্যানার্জির সমস্তটাই মিথ্যা, মমতা ব্যানার্জি সিএ আটকানোর মতন ক্ষমতাও নেই, এসআইআর আটকানোর মতো ক্ষমতাও নেই, অতএব একটা বেকায়দায় পড়ে গেছে, যার জন্য নাগরিকত্ব পেলেই যে সে ভোট দেওয়ার অধিকার পেয়ে যাবে এমন তো কোথাও, এমন তো কোথাও নেই। কমিশন তো বলে দিয়েছে নাগরিকত্ব কেন চাইতে হলো। 2003 সালে কেন্দ্রের বিজেপি সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার যখন কেন্দ্রে, তখন তারা নাগরিকত্বের জন্য তারা আইন তৈরি করে তারা দেশভাগের বলি ছিন্নমূল মানুষদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। তারা তো ভারতীয় হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো। দাদা আমার কথাটা শুনুন দাদা, আজকে মতুয়া তথা দেশভাগের বলি ছিন্নমূল বাস্তু মানুষ যারা অখণ্ড ভারতের ভূমিপুত্র, তাদেরকে ভারতবর্ষের বেনাগরিক কারা করেছিল? প্রথম বিজেপি 3 সালে কালা কানুন তৈরি করে এদের ভারতবর্ষে অনুপ্রবেশকারী বানিয়েছিল। অনুপ্রবেশকারী কারা বানিয়েছিল? ভারতবর্ষ যখন স্বাধীন হয় আজকে যারা মতুয়া মানুষদের অনুপ্রবেশকারী কথা শুনি, আমি আপনার কাছে আসবো। অবদান ছিল না। শুনুন, আপনারা তখন আপনাদের হিন্দু মহাসমাজ অত্যাচারিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, অত্যাচারিত বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তান থেকে যারা আন্দামান সেলুলার জেলে গিয়ে দেখুন কজন বাঙালি শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, কজন শহীদ, কজন গুজরাটি মারাঠিদের নাম রয়েছে। আপনি সময় পাবেন, আপনার সময় আপনি পাবেন, আপনি সময় পাবেন। ভারতের জন্য আন্দোলন করেছিলেন, মাস্টারদা সূর্য সেন স্বাধীন ভারতের জন্য আন্দোলন করেছিলেন। তাদের যে বংশধররা বাংলাদেশে আছে তাদের উপরে অত্যাচার হবে, তাদের বাড়িতে যে তুলসী মণ্ডপ আছে সেখানে বিষ্ঠা ত্যাগ করা হবে, আর আমরা এখানে আমি একটা প্রশ্ন করি, ভারত যখন ভারতের সর্বংশের মানুষ যখন স্বাধীনতা আন্দোলন করছিল, তোমাদের আরএসএস ভারত হিন্দু মহাসভার কি ভূমিকা ছিল তুমি একটু বলো না? তোমাদের কোনো ভূমিকা ছিল? তোমাদের উত্তরসূরি যারা, তাদের কোনো ভূমিকা ছিল ভারতকে স্বাধীন করবার পেছনে? তোমাদের আমরা প্রসঙ্গ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। তোমাদের সাভারকর ব্রিটিশের বিরুদ্ধে কথা বলতে ছিল, সরকার পুলিশের কাছে কথা বলবো না। তোমাদের মুখে এগুলো শোভা পায় না। এসআইআর সিএ রিলেশন আপনি বলছেন নেই,
গৌরাঙ্গদা, এসআইআর সিএ রিলেশন আপনি বলছেন নেই, এর সঙ্গে কিসের রিলেশন নেই, রিলেশনটা কি কমিশনও তাই বলছে। কিন্তু তাহলে আপনার দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বারবার করে কেন বলছেন সিএ তে যারা নাগরিকত্ব পাবে তারা এসআইআর তারা নাম তুলতে পারবেন বা তারা নাগরিক হয়ে যাবেন, তাদের ভোট দিতে কোথাও অসুবিধা হবে না, তারা ভোটার। তাহলে এই ভোটের আগে আগে এত সিএ ক্যাম্প করার কি দরকার ছিল? অখণ্ড ভারতের ভূমিপুত্র, তোমরা তাদেরকে ভারতবর্ষে প্রথমে অনুপ্রবেশকারী বানিয়েছো, না এসআইআর বানিয়েছো, তারপরে নাগরিকত্ব এত দ্রুত কি পেতে পারবে সে? কথা বলছো, যাদের ভারতীয় হিসাবে সমস্ত কাগজপত্র আছে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড আছে, তাদের ছেলে মেয়ে চাকরি বাকরি করছে, এসডিও বিডিও ডিএম হয়েছে, তাদের কাছে বাংলাদেশি ঘোষণা দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব নিতে হবে। প্লিজ সুকেশদা, গৌরাঙ্গদা দলে এমন বিধায়ক রয়েছেন যার পরিবারে কারো 2002 সালে নামই নেই। ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারলে তাদের এনআরসি তে নাম তোলা হয়েছে। আজকে কেন মধুয়াদের ক্ষেত্রে তুমি বলো আমি আসবো আপনার কাছে। দুজনে একসঙ্গে কথা বললে কারো কথা শোনা যাবে না, আমি দুজনের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ। যেভাবে যারা কয়েক দশক ধরে ভোট দিয়েছে, যাদের ভোটে তোমাদের প্রধানমন্ত্রী ঠাকুর এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনি একটু থামতে হবে না সুকেশদা প্লিজ, আমার কিন্তু আপনার ভয়েসটা নামিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী এবং শান্তনু ঠাকুর রাজনৈতিক মঞ্চ বাড়াবেন না প্লিজ, তারপরে এসআইআর করুক। আপনি মিথ্যাবাদী লোকজনের সঙ্গে থাকেন। গৌরাঙ্গদা বুঝতে পেরেছি আপনার কথা। গৌরাঙ্গদা আপনার কথা বুঝতে পেরেছি। এবার একটু থামুন গৌরাঙ্গদা, আপনি থামুন। আমি দুজনকে থামিয়ে রিকোয়েস্ট করছি যে যুক্তি নির্ভর কথা বলুন, রাজনৈতিক মঞ্চ বানাবেন না প্লিজ। এবং একজন আরেকজনের একসঙ্গে যদি কথা বলেন তাহলে কারো কথা শোনা যাবে না, আপনার দলের সমর্থকরাও কেউ শুনতে পাবে না আপনাদের কথা। আমি সুকেশদা আপনার কাছে আসবো, বুঝতে পেরেছি, আমি সেটাই বলছি। গৌরাঙ্গদা প্লিজ, আমি সুকেশদা, বিজেপির বক্তব্য যে আপনাদের এই আন্দোলন সম্পূর্ণ নাটক, অন্তত গৌরাঙ্গদা স্বীকার করলেন, কথাটা শোনা যাবে না। আমরা যেটা তোমরা করছো সেটা অন্যায় করছো, ভুল করছো। আমার কথা বলা শেষ হলে তুমি কথা বলো। আমরা যে জন্য আজকে এখানে বসেছি, মানুষকে একটা স্বচ্ছ ধারণা দিতে হবে। মানুষ যে ভয় ভীতি আতঙ্কে আজকে আত্মহত্যা করছে, আমাদের একটা সঠিক বলতে দিন, দাঁড়ান, বলতে দিন, মানুষগুলো কিভাবে বাঁচে, বলতে দিন, কিভাবে দাঁড়ানো যায়, সেই চিন্তা ভাবনা আপনার সরকারকে করতে বলুন। কোন মানুষের পাশে দাঁড়াবেন আপনি? রোহিঙ্গাদের পাশে দাঁড়াবেন, অনুপ্রবেশকারী মুসলমানদের পাশে দাঁড়াবেন, যারা আমাদের দেশে অনুপ্রবেশ তাদের মধুয়াদের আপনি রোহিঙ্গা বলছেন। শান্তনু ঠাকুর যে কথা বলছে আপনার সরকার, আপনিও তাই বলছেন। মধুয়াদের রোহিঙ্গা, মধুয়াদের ভোট না পেলে আপনারা 78টা আসনে এমএলএ সিট জিতেছেন, আপনাদের বাংলায় খাতা খুলতো না। 12টা আসনে এমপি সিটে জিতেছেন, ওই 12টা এমপি গৌরাঙ্গদা এরকম ভাবে বলতে দিন না, একটু যুক্তি নির্ভর জানা রয়েছে তো আপনাদের থেকে। চিরদিন কারণ থাকে না। থাকবে না। যাদের ভোট নিয়ে আজকে আপনারা এই মসনদ দখল করে আছেন তাদেরকে রোহিঙ্গা বলছেন, তার মানে আপনারা শান্তনু ঠাকুরকে শিখিয়ে দিয়েছেন মধ্যরা রোহিঙ্গা। মধ্যরা আমরা কখনো বলেছি বাংলাদেশিদের নাগরিকত্ব দাও, অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দাও? তোমরা বিহারে কজন রোহিঙ্গাকে আইডেন্টিফাই করতে পেরেছো বলো? তোমরা কজন রোহিঙ্গাকে বিহার আইডেন্টিফাই করতে পেরেছো? বাংলাদেশ থেকে কতজন মুসলমান এই দেশে বসবাস করতে এসেছে? রাজারহাট নিউ টাউনে কাজের লোক পাওয়া যাচ্ছে না। আরে ভাই তুমি বলো না, বিহারে কতজন, এই যে বিহারে তো এসআইআর হলো, বিহারে কতজন রোহিঙ্গাকে তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো বলো না? পরিসংখ্যান দাও না। তোমরা 5 বছর ধরে সিএ করেছো, কজন মানুষকে নাগরিকত্ব দিতে পেরেছো তার শ্বেতপত্র প্রকাশ করো না, কিন্তু তোমার সরকারকে প্রকাশ করতে বলো না। 5 বছর সুকেশদা এই জায়গাতে কিন্তু গৌরাঙ্গদার যুক্তি আছে, সুকেশদার এই প্রশ্ন তোলার যুক্তি আছে গৌরাঙ্গদা। বিহারেও তো এসআইআর হলো, কতজন বিদেশি নাগরিককে ধরা গেছে, কতজন রোহিঙ্গা, কতজন মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছেন, কতজনকে আপনারা ধরতে পেরেছেন বা কমিশন বার করতে পেরেছেন? বিহারে এসআইআর হয়ে গেল, ভোট হয়ে গেল তো,
কি বলছেন? আরে দাদা আপনি জানেন না, আপনি খবর রাখেন না দাদা। বিহারে এসআইআর এ চূড়ান্ত তালিকা বেরিয়ে ভোট হয়ে গেল, আপনি জানেন না দাদা। এটা আমি সরি টু সে, আই এম সরি টু সে, বিহারে এসআইআর হয়ে ভোট হয়ে গেল দাদা। কি বলছেন? বিহারে ভোট হয়ে গেল, ফল বেরোবে। কতজন রোহিঙ্গাকে ধরেছো তোমরা? বাংলাদেশে এসআইআর চলছে আবার কি? বিহারে এসআইআর কমপ্লিট। না বলো না। আরে বাবা ঠিক আছে, তোমরা কজন রোহিঙ্গাকে বিহারে ধরতে পেরেছো? কজন বাংলাদেশে? গৌরবনের কাছে তথ্য নেই, আপনাকে কে বললো? গৌরবনের কাছে তথ্য নেই। কেন ক্যাম্প করতে হচ্ছে? 65 লাখ বাদ গেছে, প্রায় 65 ওর লাখ কাছে কোনো তথ্য নেই ভাই, পড়াশোনা করে আসো। গৌরাঙ্গদা চূড়ান্ত যে তালিকা, চূড়ান্ত যে দাদা, সুকেশ দা এটা একটু বলতে হবে। সুকেশ দা প্লিজ, সুকেশ দা প্লিজ। গৌরাঙ্গদা বিহারে খসড়া তালিকাতে 65 লাখ বাদ গিয়েছিল। একটু শুনুন না গৌরাঙ্গদা প্লিজ। বিহারে খসড়া তালিকাতে 65 লাখ বাদ গিয়েছিল, চূড়ান্ত তালিকাতে 48 লক্ষ বাদ গেছে নাম। তাদের মধ্যে ম্যাক্সিমামই হয় তারা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় পার্মানেন্ট ভোটার হয়ে গিয়েছেন, বা তারা মৃত ভোটার। সেখানে কতজন বাংলাদেশ থেকে এসছেন, কতজন রোহিঙ্গা, কমিশন কোনো তথ্য দিতে পারেনি, নাই বা আপনার কাছে কোনো তথ্য আছে? আমার প্রশ্ন অন্য। আমি বলতে চাইছি যে ধরুন যারা 2015 সালে যাদের নাম ভোটার লিস্টে আছে মতুয়ারাই, আমি মতুয়াদের রিলেটেডই কোশ্চেন করছি এবং বিষয়ে, তাদের মধ্যে অনেকেরই নাম হয়তো মানে ম্যাক্সিমাম নামই নেই 2002 সালের লিস্টে। তাহলে তাদের এই যে সম্পত্তি, এবং তারা এখন সিএ তে ফর্ম ফিল আপ করে তারা নিজেদেরকে আগে তো বলে দিচ্ছে তারা বিদেশি নাগরিক, তারপরে নাগরিকত্ব সে পাবে, তাহলে এই সম্পত্তির মালিকানা কার? তারা যে এখানে এসে এতগুলো বছর থেকে সম্পত্তি বানিয়ে ফেলেছে, এই সম্পত্তির মালিকানা কার হবে? এবং যারা এত বছর ধরে, আমি যদি 2000 সালেও ধরি যে সে 2000 সালে এসছে, আজ 2025 সালে সে হয়ে গেল শরণার্থী, তাকে প্রমাণ দিতে হবে সে বাংলাদেশ থেকে উৎপীড়নের জন্য এদেশে পালিয়ে এসছেন, এই সার্টিফিকেট সে কোথায় পাবে? 2 হচ্ছে তারা এই যে 25 বছর ধরে যে সম্পত্তি বানিয়েছে, এই সম্পত্তির মালিকানা এখন কে? শরণার্থীরা মালিকানা? দেখুন ভারতীয় আইনে কথা বলছিলেন, সেই আইনে তো বিদেশিরা এই দেশে সম্পত্তি তৈরি করতে পারে না। বিদেশিরা সম্পত্তি, শরণার্থী যারা ওপার বাংলা থেকে কোনো মতুয়ারাই মজা করতে এদেশে আসেনি দাদা। তারা ধর্মীয়ভাবে অত্যাচারিত, নিপীড়িত হয়ে তাদের ভিটে মাটি হারিয়ে তবে এদেশে এসেছে। এদেশে আসার পরে এর আগে যে সরকার ছিল, কেন্দ্রীয় সরকার ছিল, সেখানে তেমন কোনো জোরালো আইন ছিল না, যার জন্যে তারা সম্পত্তি করেছে। এখন আইন এনেছে তাদের যাতে তাদের এই 2025 সালে 2024 সালেও, না আপনি শেষ করবেন, আমি আপনাকেই প্রশ্ন রাখছি, তো আপনিই বলবেন। 2024 সালেও, মানে এইটাই তো বাবা ডিবেটে বসছেন আপনি, এটা রাজনৈতিক মঞ্চ না তো, আপনি ডিবেটে বসছেন, কথার মাঝখানে আমি প্রশ্ন করতেই পারি। গৌরাঙ্গদা 2024 সালেও যে ব্যক্তিটি পার্মানেন্ট নাগরিক ছিলেন, ইভেন এই এসআইআর ঘোষণা হওয়ার আগেও যে ব্যক্তিটি পার্মানেন্ট নাগরিক ছিলেন, যিনি 24 সালে ভোট দিয়েছেন, আপনার দলের নেতাকে সাংসদ নির্বাচিত করেছেন, তিনি হঠাৎ করে হয়ে গেলেন শরণার্থী। দেখুন, যদি ওনারা পার্মানেন্ট নাগরিক ছিলেনই, তাহলে 2003 সালে নাগরিকত্বের জন্য ওনারা আন্দোলন কেন করেছিলেন? ওনারা আপনি বলছেন 2002 আর দ্বিতীয় 2000 লিস্টে তার নাম নেই বলে সে শরণার্থী হয়ে গেল দাদা। না গৌরাঙ্গবাবু 2003 সালে প্রথম আপনারা এদেশে অনুপ্রবেশকারী বলেছিলেন। আপনাদের সরকার প্রথম যারা অখণ্ড ভারতের ভূমিপুত্র, যাদের ভোটার কার্ড, রেশন কার্ড ছিল, আপনারা শুনুন, আপনারা তৃতীয়বার প্রথম ক্ষমতায় এসে আপনারা দ্বিতীয়বার শুনুন। দাদা সুকেশ একটু বলতে দিন, ওনাকে বলতে দিন। সুকেশ প্লিজ একটু কোঅপারেট করুন, ওনাকে একটু বলতে দিন। আপনি উত্তর দিতে পারবেন? লাল কার্ড নীল কার্ডের আবিষ্কার করেছিলেন। আরে আপনি থামুন, আমাকে বলতে দিন না। এই যে আমাকে যে কোশ্চেনটা করা হলো, এই সম্পত্তি আমরা এর আগে দেখেছি, এনারা যে নাগরিকত্ব না পাওয়ার জন্য যখন তখন মাঝরাতে পুলিশ গিয়ে তাদের দরজায় কড়া নাড়তো, যখন তখন যাকে তাকে তুলে নিয়ে আসতো। এনাদের দাবি ছিল ভোটার লিস্টে নাম ছিল মানে তো সে নাগরিক। দাঁড়ান না, আমি কি আমার আগে শেষ করতে দিন একটু। পার্মানেন্ট নাগরিক তো ছিল তারা। এবার এদেরকে যাতে কেউ উৎপাত না করতে পারে, কোনো বহু মতুয়া সরকারি চাকরি করছে, না বলে
দাঁড়ান না এদেশের বিধানসভার সদস্য, তার নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, আপনার দলেই রয়েছে। আমি জানি অনেকেরই আছে, শুধু আমার দলের না, অনেক দলেরই আছে। সরকারি চাকরি, যারা সরকারি চাকরি করছেন। আমি একটা প্রশ্ন করব আপনাকে একটা প্রশ্ন করব। শুনুন, সংবিধান সরকারি চাকরি করছে দাদা, কি হবে তারা? চাকরিটা চলে যাবে না থাকবে? জন্মসূত্রে এগুলো কনফিউশন তো দাদা, ক্লিয়ার করুন। আপনার সরকার প্রথম 2003 সালে এসে জন্মসূত্রে নাগরিকত্ব তুলে দিল। মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেছে, আজকে তো থাকেনি, সিএ আইনের বিরোধিতা করেছে। মমতা সিএ আইনের দেশে নাগরিকত্ব পান। শুনুন গৌরাঙ্গদা সিএ এর বিরোধিতা করেছেন, তার জন্য তো আইন হতে বাধা হয়নি, আইন তো হয়ে গেছে। এখন সিএ তে অ্যাপ্লাই আইন হয়নি, সিএ আইন হয়নি। কি বলছেন গৌরাঙ্গদা, বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার মতো আপনার দলের সদস্যরাও কনফিউজ, এই জন্য এত সমস্যা হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করছি, মমতা ব্যানার্জি মতুয়াদের দরদ না, এটা মমতা ব্যানার্জি বুঝবেন। আমার প্রশ্নগুলোর জবাব দিন না একটু। আমি তো মতুয়াদের স্বার্থে কথা বলছি, তাদের জানবার জন্য বলছি। ভোটার অধিকার দিয়েছিল কেন? মমতা ব্যানার্জি সিএ করবে না? দাদা আমি গৌরাঙ্গ বাবুকে একটা প্রশ্ন করি। গৌরাঙ্গ বাবু প্লিজ, আমার একটা কথার উত্তর দিন। আজকে গৌরাঙ্গ বাবু আমার একটা কথার উত্তর দিন। ভোটার লিস্টে কাদের নাম চলে নির্বাচন কমিশন আগে সেইটা জানুন। যাদের বয়স 18 হয় এবং যারা ভারতীয় নাগরিক হয় তাদের নামই ভোটার লিস্টে। এই যে দেখুন নামগুলো তো ভোটার লিস্টে উঠেছে, কথাটা বলছেন। আমার যে প্রশ্নটা তাই তো ছিল, 2024 সালেও ভোটার লিস্টে নাম ছিল। আবার মমতা ব্যানার্জি তো নির্বাচন কমিশন নয় রে বাবা। গৌরাঙ্গদা আপনি বারবার করে মমতা ব্যানার্জিতে চলে যাচ্ছেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট। তাই আমি বিরোধিতার জন্য বলছি না। নাগরিকত্ব দেওয়ার মমতা ব্যানার্জিকে দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আপনারা সিএ আইন করেছেন, এত ক্যাম্প করছেন, পোর্টালে সরাসরি পোর্টালে নাম উঠছে। যখনই আমি সিএ তে নাম তুলবো আমি তো বিদেশি নাগরিক হয়ে যাচ্ছি। তাহলে আমার সরকারি চাকরিটা কি হবে, আমার সম্পত্তিটা কি হবে? নির্বাচন কমিশনের দায়িত্ব না প্রথম কথা নাগরিকত্ব দেওয়া। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে। নির্বাচন কমিশন নাগরিকত্ব দেবে? একদম। নির্বাচন কমিশন নাগরিকত্ব দেবে? মাধ্যমে নাগরিকত্ব তলব করছে কেন? এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব তলব করছে কেন? করছে কেন? তার ভোটার লিস্টে নাম আছে কিনা, সে জীবিত কিনা, তার ঠিকানা আছে কিনা, তার বাবা কোথায়, তার মা কোথায়, তার 14 পুরুষ কোথায় আছে, ঠাকুরদার নাম খুঁজছে কেন নির্বাচন কমিশন? দাদা আইনটা জানুন, আইন একটু পড়াশোনা করে কথা বললে গৌরাঙ্গ বাবু ভালো হয়। ভোটার লিস্টে কাদের নাম ওঠে বলুন তো, কাদের নাম ওঠে ভোটার লিস্টে? যাদের বয়স 18 হয়, যারা ভারতীয় নাগরিক হয় তাদের নাম ভোটার লিস্টে ওঠে। নির্বাচন কমিশন এদের ভোটার অধিকার দিয়েছিল কারণ এদের বয়স 18 বছর হয়েছিল, এরা ভারতীয় ছিল, তাই এদের নাম ভোটার লিস্টে উঠেছিল। আজকে তাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। তাদের কেন বলুন, আপনি বলুন। আপনাদের দুজনকে একটু থামতে বলবো। আমাদের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। কলকাতা টিভির খবরের জের নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। আজ রাতেই হবে সেই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। এনুমারেশন ফর্ম বিলি মানে কেন কম বিলি হয়েছে এটা নিয়েই নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে বলে জানা যাচ্ছে। এই খবর আমরাই দেখিয়েছিলাম যে লক্ষ্যমাত্রা থেকে অনেক কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, আর এ নিয়ে এবার নির্বাচন কমিশন তারা বৈঠকে বসতে চলেছে। আজ রাতেই হবে সেই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা টিভির খবরের জের এই মুহূর্তে পাওয়া খবর, আজ রাতেই নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকেছে। এনুমারেশন ফর্ম কম বিলি কেন তা জানতে চায় নির্বাচন কমিশন। ইয়ারোদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। কলকাতা টিভি কিন্তু এই খবর দেখিয়েছিল যে এনুমারেশন ফর্ম অনেক কম বিলি হয়েছে, এ রাজ্যে লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই কম বিলি হয়েছে। এবার কলকাতা টিভির খবরের জেরে কিন্তু নির্বাচন কমিশন তারা আজ রাতেই বৈঠকে বসতে চলেছে। ইয়ারোদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, তিনি মুখ্য
মুখ্য নির্বাচনী আধিকারিক, এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও একটি জরুরি বৈঠক ডেকেছেন। ভার্চুয়ালি এই বৈঠক হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে ইআরওদেরকে, অর্থাৎ যারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ এই যে বিএলওরা গত 4 তারিখ থেকে বিভিন্ন ভোটারদের বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম তারা বিলি করছেন, সেই জায়গায় গিয়ে যে তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 40টি এরকম বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 75% কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে এবং সেই বিধানসভাগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, প্রত্যেকটি এই যে বিধানসভাগুলো রয়েছে প্রত্যেকটি বিধানসভার দায়িত্বে একজন করে ইআরওকে রাখা হয়েছে এবং এই বিধানসভাগুলোর যে যত সংখ্যক বুথ রয়েছে সেই বুথগুলিতে ঠিক কি কারণে এনুমারেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হলো না, ঠিক সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা কেন এখনো পর্যন্ত বিএলওরা সমস্ত ভোটারদের বাড়িতে তারা পৌঁছলেন না, এই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছে সিইও দপ্তর এবং সেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন। এছাড়াও এই রাজ্যের সিইও দপ্তরের যারা অন্যান্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তারাও থাকবেন। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই একটা প্রাথমিকভাবে একটা দিন স্থির করা হয়েছিল যে গতিতে কাজ এগোচ্ছিল তাতে প্রথমে মনে করা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম সেটা বিলি করা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে 4 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 40টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেইগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেখানে 75% কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত বিধানসভার কেন্দ্রের যারা ইআরও রয়েছেন তাদের সঙ্গে আজকে সরাসরি ভার্চুয়ালি কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কি কারণে এই দেরি হচ্ছে এবং আগামী 1-2 দিনের মধ্যে যাতে দ্রুততার সঙ্গে এই এনুমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ। সত্য কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজ রাত 10টার সময় কিন্তু এই বৈঠক হতে চলেছে বলে জানা যাচ্ছে। এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সমস্ত ইআরওদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন যে কেন এনুমারেশন ফর্ম কম বিলি করা হলো। আমরাই কিন্তু দেখিয়েছিলাম যে এনুমারেশন ফর্ম এ রাজ্যে অনেক কম বিলি করা হয়েছে এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে এবং সেই খবর দেখানোর পরে পরেই নির্বাচন কমিশন তারা আজকে রাতেই কিন্তু বৈঠকে বসছে। রাত 10টার সময় ভার্চুয়াল বৈঠক হবে, সমস্ত ইআরওদের সঙ্গে এই ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন, ইআরওদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন এবং আগামী দিনে যাতে এই বিএলও ফর্ম বিলিতে গতি পায়, বিএলওরা যাতে আরো দ্রুততার সঙ্গে বিলি হয় এই ফর্ম সেদিকেই তারা নজর দেবেন এমনটাই জানা যাচ্ছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, 1 মিনিটেরও কম সময় বাকি। আমি আপনার কাছে আসবো গৌরাঙ্গদা, মতুয়ারা তারা কি ভোট দিতে পারবেন, হ্যাঁ বা না, আমি এইটুকু জানতে চাই। মতুয়ারা নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন, ওনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাদেরকে কিছু সমগ্র মতুয়াদের এই কিন্তু পরিস্থিতি সেটা বলছে না। সুকেশ দা আপনি কতটা আশাবাদী সমগ্র আপনাদের এই আন্দোলনের জয় হবে? হ্যাঁ বলুন। মতুয়াদের ভোট এসআইআর এর মাধ্যমে ভোট কেটে নিচ্ছে। শান্তনু ঠাকুর বলছে সিএতে অ্যাপ্লাই করুন, প্র্যাকটিক্যালটা বুঝুন। 5 বছরে সারা দেশ জুড়ে তারা 500 মানুষকে নাগরিকত্ব দিতে পারেনি। কোটি কোটি মতুয়ার ভোট কাটা যাবে এসআইআর এর মাধ্যমে। তাদের সিএর মাধ্যমে ফর্ম ফিল আপ করে কত বছরে নাগরিকত্ব তারা পাবে, তারপরে তাদের ভোটার লিস্টের নাম উঠবে। দেখা যাক, আমাদের নজর থাকবে এবং আগামী দিনেও হয়তো আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সুকেশ দা এবং গৌরাঙ্গদা আজকের মতন আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ আজ যেখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।